ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভগবান শিবের উপাসক যারা, তাঁদের কাছে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষ মালা কতটা গুরুত্বপূর্ণ সেটা যারা শিবের উপাসক বা যারা প্রকৃত অর্থে রুদ্রাক্ষ ধারণ করেন এবং রুদ্রাক্ষের গুণাবলী জানেন, তারাই কেবল বলতে পারবেন রুদ্রাক্ষের উপকারিতা কতটা রয়েছে। আজ আপনাদের সামনে গল্পের ছলে রুদ্রাক্ষ সম্পর্কে কিছু কথা বলতে এলাম। তাই শিবের উপাসক থেকে আরম্ভ করে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষদের অনুরোধ করব, অবশ্যই আজকের এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। ওম নমঃ শিবায়। রুদ্রাক্ষ এক প্রকার বৃহৎ ও চওড়া পাতাওয়ালা চিরহরিৎ বৃক্ষ, যার বীজ হিন্দু ধর্মাবলম্বীগণ বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহার করেন। এর অনেক প্রজাতি রয়েছে, যার মধ্যে গ্যানিট্রাস প্রজাতিটি প্রধানত ধর্মীয় মালা তৈরির কাজে লাগে। রুদ্রাক্ষ শব্দটি সংস্কৃত ভাষার, যার অর্থ রুদ্রের চোখ বা শিবের চোখ। রুদ্রাক্ষ গাছ দেখতে কিছুটা বকুল গাছের মতো। পরিপক্ক গাছের শেকড়ে ঝাউ শিমুল, বুদ্ধ নারিকেল গাছের মতো অধিমূল বা বাট্টুর দেখা যায়। গাছের ফল দেখতে গাঢ় নীল রঙের, যে কারণে এর ইংরেজি এক নাম রয়েছে ব্লুবেরি বিটস। মূলত রংটা নীল দেখায়, যার স্ট্রাকচারাল টেক্সচারের কারণে যেমনটা দেখা যায় ময়ূরের পেখমে। এই ফলের বহিরাবরণ সরিয়ে নিলে রুদ্রাক্ষ বেরিয়ে পড়ে, যা হতে পারে বহুমুখী। এই ফল মৃগী রোগীদের জন্য উৎকৃষ্ট। হিমালয়ের সাধুরা তৃষ্ণা নিবারণের জন্য একে ব্যবহার করেছেন। স্বাদে টক জাতীয় বলে নেপালের মানুষ তৈরি করেছে পিকলস জাতীয় মুখরোচক খাবার। প্রাচীনকালে বসন্ত গুটির প্রলেপে এবং যক্ষা ও শ্লেষ্মার আধিক্যে ব্যবহৃত হয়েছে রুদ্রাক্ষ ঘষা কক্কাথ। রুদ্রাক্ষের ক্ষেত্রে এর মুখিতা সম্পর্কে জানা একটি প্রয়োজনীয় বিষয় রয়েছে। লোকিউল বা বীজকোষের বিভাজন রেখার গভীর দাগ থেকেই এর মুখ্য সংখ্যা নিরূপণ করা সম্ভব। সাধারণত পঞ্চমুখী রুদ্রাক্ষই দেখতে পাওয়া যায় সবচেয়ে বেশি, তবে 1 থেকে শুরু করে 38 মুখী পর্যন্ত রুদ্রাক্ষের সন্ধানও পাওয়া যায়। সহজলভ্য নয় বলে 14 থেকে 21 মুখী রুদ্রাক্ষের মূল্যও বেশি। গৌরী শঙ্কর ত্রিজুতি রুদ্রাক্ষ জগতে পরিচিত হলেও সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। গৌরী শঙ্কর রুদ্রাক্ষ দেখতে দুটি রুদ্রাক্ষ বীজ একসঙ্গে জোড়া দেওয়া মনে হয়, যাকে শিব ও পার্বতীর প্রতীক বলে মনে করা হয়। বৌদ্ধ অনুসারীদের দেখা যায় কলাবতীর শক্ত বীজের সঙ্গে রুদ্রাক্ষের দানা মিশিয়ে শঙ্কর মালা তৈরি করতে। যাবতীয় নানান রুদ্রাক্ষের মধ্যে সবচেয়ে দুর্লভ বোধ হয় সুশ্রী এবং গোলাকার একমুখী রুদ্রাক্ষ, যা আজকাল অতিশয় দুর্লভ। শোনা যায় ভারতের টাটা কোম্পানির 70 লক্ষ টাকা মূল্যের একটি একমুখী রুদ্রাক্ষ বংশ পরম্পরায় রক্ষা করে আসছেন। রুদ্রাক্ষের মালা হাজার বছর ধরে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ ভিক্ষু এবং বাউলদেরও একটা ব্যবহার করতে দেখা গেছে, কারণ রুদ্রাক্ষ তখন ছিল সহজলভ্য। এখন জনসংখ্যা বেড়েছে বহুগুণ এবং সেই তুলনায় গাছের সংখ্যা গেছে কমে, যার কারণে রুদ্রাক্ষ এখন দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে। এই রুদ্রাক্ষের বেশিরভাগ, প্রায় 65% পাওয়া যায় ইন্দোনেশিয়ার জাভা, সুমাত্রা এবং বর্নিও প্রভৃতি দ্বীপে। 25% পাওয়া যায় নেপালে, সবিশেষে ভোজপুর জেলায়, এবং বাকি সব ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কম বেশি পাওয়া যায়। বিগত 60-এর দশকে লস অ্যাঞ্জেলেসের সেলফ রিয়ালাইজেশন পত্রিকায় প্রথম বৈজ্ঞানিক আলোচনা দেখা যায় রুদ্রাক্ষের ইলেকট্রোম্যাগনেটিক স্বভাব সম্পর্কে। এরপর বেনারস ইনস্টিটিউট অব টেকনোলজির ডক্টর সুভাষ রায় একটি গবেষণালব্ধ পুস্তক প্রকাশ করেন, যা রুদ্রাক্ষের অনেক কার্যকারিতার দিক উন্মোচন করেছে। মানবদেহের রক্ত সংবহন তন্ত্রে এর কাজ অসাধারণ সাফল্য অর্জন করেছে। এই তন্ত্র ঠিকমতো কাজ না করলে দেহ মন অনেক ধরনের রোগের শিকার হয়ে পড়ে।
রুদ্রাক্ষের চৌম্বকীয় আবেশের জন্য দেহের কিছু ধমনী ও শিরা স্ফীত হয়ে রক্ত সঞ্চালনে সহায়তা করে। জীবিকা ও জীবনোন্নতির কারণে আমরা এ যুগে অতিরিক্ত মানসিক চাপ নিয়ে চলি। চাপের কারণে হৃদযন্ত্রের স্পন্দনের মাত্রা বেড়ে যায়, যাতে দেহে অতিরিক্ত জীববিদ্যুৎ তৈরি হতে পারে। রুদ্রাক্ষ এই অতিরিক্ত বিদ্যুৎকে ধারণ করে স্থিতিশীল করতে পারে। অতএব রক্ত সংবহনে এবং হৃদযন্ত্রের স্পন্দন নিয়ন্ত্রণে রুদ্রাক্ষের ভূমিকা অনেক। অভিজ্ঞতা এবং বিজ্ঞানের আলোকে রুদ্রাক্ষের উপকারিতা উপলব্ধি করার পর থেকে উত্তরোত্তর এর চাহিদা বেড়েছে, কিন্তু সেই তুলনায় সরবরাহ নেই বললেই চলে। আমাদের প্রতিবেশী দেশ নেপালে সবচেয়ে বেশি রুদ্রাক্ষের চাষ হয়, কিন্তু তা আশু প্রয়োজন মেটাবার জন্য যথেষ্ট নয়। রুদ্রাক্ষের সকল বীজকোষে বীজ থাকে না, প্রায় 20% বীজ শূন্য থাকে। শক্ত বীজ থেকে অঙ্কুরোদ্গমের জন্য সময় লাগে 6 মাস। নেপালের মতো উপযুক্ত আবহাওয়া না পেলে এই গাছ তেমন ফলবতী হতে পারে না। উভলিঙ্গী ফুল হওয়া সত্ত্বেও এসব গাছে ফুল ধরতে 5 থেকে 20 বছর পর্যন্ত সময় লেগে যায়। একটি গাছে ফল ধরে 2-1 হাজার, যার প্রায় অর্ধেক ঝরে পড়ে অপরিপক্ক অবস্থায়। গাছের ওপরের অবশিষ্ট ফল বিশেষ কৌশলে সংগ্রহ করতে হয় তান্ত্রিক দ্রব্য সংগ্রহকারীদের মাধ্যমে। চোখ ওঠা, হাঁপানিতে, ক্ষয় রোগে, মৃগী রোগে এ গাছের উপকারিতা অপরিসীম। রুদ্র অর্থ হল শিব, অক্ষ অর্থ হল চোখ বা চক্ষুজল। পৌরাণিক কাহিনীর একটিতে আছে, দুর্বিনীত অসুর ত্রিপুরকে বধ করতে গিয়ে শিব দীর্ঘকাল অপলোক নেত্রে যুদ্ধ করার কারণে তার অবসাদগ্রস্ত চোখ থেকে মাটিতে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। সেই অশ্রুকণা থেকেই জন্ম হয় রুদ্রাক্ষের। এ কারণে শিব পূজারী এবং ধার্মিকদের মধ্যেই ছিল এর প্রাথমিক বিস্তার। এখন তেমন নেই। জ্যোতিষবিদদের ব্যবসায়িক প্রবণতার কারণে প্রচার হয়েছে রুদ্রাক্ষ যে কোনো ধর্মের এবং যে কোনো বয়সের নারী পুরুষই ধারণ করতে পারে, গলায়, বাজুতে এবং কবজিতে। আরও প্রচার হয়েছে গাছের তলায় পড়ে থাকা রুদ্রাক্ষ ব্যবহার্য নয়। গাছ থেকে চয়ন করতে হবে সেসব যার 2 থেকে 3% মাত্র রুদ্রাক্ষের জন্য উপযোগী। রুদ্রাক্ষের লাল, কালো, হলুদ, ধূসর নানান রং এবং এর সঙ্গে গ্রহ নক্ষত্রের প্রভাব, পাপস্খলন, দাম্পত্য জীবনে সুখ, ব্যবসায়িক সাফল্য ইত্যাদি বিষয়গুলোকেও সম্পৃক্ত করা হয়েছে, যা পরিপূর্ণ বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে আমরা অজ্ঞাত। তো বন্ধুরা, আজ রুদ্রাক্ষ সম্পর্কে আপনাদের সামনে একটা ছোট্ট প্রতিবেদন উপস্থাপন করলাম। জানি না এই প্রতিবেদনটি আপনাদের কতটা কাজে লাগবে, তবে রুদ্রাক্ষ সম্পর্কে যদি আপনাদের সামান্যতম ধারণা আমি প্রদান করতে পারি, তাহলে আপনারা আপনাদের মূল্যবান কমেন্টে আমাকে জানাতে পারেন। আর যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আসছেন, নানান গল্প এবং প্রতিবেদনগুলো শুনছেন, তাদের অনুরোধ করব আমাকে গল্প পাঠে অথবা প্রতিবেদন পাঠে উৎসাহ যোগানোর জন্য আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।